আজকের এই স্পেশাল বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। একজন নির্বাচিত রাজ্য প্রতিনিধির অর্থাৎ একজন এমএলএর হাতে ঠিক কতটা সাংবিধানিক ক্ষমতা থাকে। আমাদের চারপাশের শাসন ব্যবস্থা কিভাবে কাজ করে সেটা বুঝতে হলে এই ক্ষমতার আসল রূপটা জানা কিন্তু একেবারে মাস্ট। তো চলুন শুরু করা যাক। আমাদের অনেকেরই একটা খুব সাধারণ ধারণা আছে, তাই না? আমরা ভাবি যে একজন নির্বাচিত প্রতিনিধির প্রধান কাজ হয়তো শুধুই আমাদের পাড়ার রাস্তাঘাট ঠিক করা বা ধরুন এলাকার জলনিকাশি ব্যবস্থার উন্নতি করা। কিন্তু সত্যি বলতে কি, এই প্রতিদিনের চেনা কাজগুলোর আড়ালে একজন এমএলএর আসল ক্ষমতা এর চেয়ে অনেক অনেক গভীরে ছড়িয়ে আছে। তাহলে প্রশ্ন জাগতেই পারে, একজন বিধায়কের কাজ কি আক্ষরিক অর্থে শুধুই রাস্তাঘাট মেরামত করা? এই প্রশ্নটাই কিন্তু আমাদের নতুন করে ভাবতে বাধ্য করে যে আমরা কি সত্যিই জনপ্রতিনিধিদের আসল কাজ সম্পর্কে পুরোপুরি জানি। তো আজকের এই বিশ্লেষণে আমরা মূলত 5টি পয়েন্টের ওপর ফোকাস করব। 1. বিধায়কের আসল ভূমিকা। 2. আইন ও শাসন নিয়ন্ত্রণ। 3. রাজ্যের আর্থিক ক্ষমতা বা অর্থ পরিচালনা। 4. অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচনী ক্ষমতা। এবং সবশেষে 5. এলাকার অভিভাবক হিসেবে তাদের কাজ। চলুন একেবারে প্রথম পয়েন্টটা দিয়ে শুরু করা যাক। একজন বিধায়কের আসল ভূমিকাটা ঠিক কী? এই বিষয়টা পরিষ্কার করে বুঝতে হলে আমাদেরকে ওই প্রতিদিনের দৃশ্যমান আর স্থানীয় কাজের গণ্ডি থেকে একটু বেরিয়ে এসে বৃহত্তর পিকচারটা দেখতে হবে। দেখুন, এমএলএ বা এমএলএ কথাটার পুরো অর্থ হল মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। এর সোজা অর্থ হল তাদের ক্ষমতার মূল কেন্দ্রবিন্দু আসলে কিন্তু পাড়ার মোড় বা রাস্তা নয়, বরং রাজ্যের বিধানসভা। আমরা সাধারণ নাগরিকরা ভোট দিয়ে এই প্রতিনিধিদের বিধানসভায় পাঠাই ঠিক এই কারণেই, যাতে তারা বৃহত্তর স্তরে রাজ্যের নীতি নির্ধারণের মতো ভীষণ সেন্সিটিভ আর জরুরি কাজগুলোতে সরাসরি অংশ নিতে পারেন। এবার আসছি আমাদের দ্বিতীয় পয়েন্টে, আইন তৈরি এবং শাসন ব্যবস্থার উপর নিয়ন্ত্রণ। এটা এমন একটা লুক্কায়িত ক্ষমতার জায়গা যা সাধারণত আমাদের চোখের আড়ালেই থেকে যায়, কিন্তু এর পাওয়ার সাংঘাতিক। ভারতের সংবিধানের 7th শিডিউল বা 7ম তফসিল অনুযায়ী এই রাজ্য স্তরের নির্বাচিত প্রতিনিধিরাই বেশ কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে সরাসরি আইন তৈরি করেন এবং সেগুলো পাশ করান। ভেবে দেখুন, পুলিশ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, কৃষি থেকে শুরু করে জনস্বাস্থ্যের মতো বিষয়গুলো, এগুলো তো আমাদের দৈনন্দিন জীবনকে গভীরভাবে প্রভাবিত করে, তাই না? আর এই সব ক্ষেত্রে রাজ্যের সামগ্রিক পরিকাঠামোর আসল রূপকার কিন্তু তারাই। শুধু আইন তৈরিই নয়, মুখ্যমন্ত্রী এবং তার গোটা মন্ত্রিসভাকে এই বিধায়করা সরাসরি নিয়ন্ত্রণ করতে পারেন। বিধানসভায় কোয়েশ্চেন আওয়ার বা প্রশ্নোত্তর পর্বের কথা আমরা অনেকেই শুনেছি। এই সময় তারা যে কোনো মন্ত্রীর কাছে সরাসরি জবাবদিহি চাইতে পারেন যে এলাকার অমুক কাজটা কেন ব্যর্থ হলো বা কেন হচ্ছে না। আর যদি তারা সেই উত্তরে সন্তুষ্ট না হন এবং মনে করেন যে সরকার ঠিকমতো কাজ করছে না, তাহলে তারা সরাসরি নো কনফিডেন্স মোশন বা অনাস্থা প্রস্তাব এনে ফেলতে পারেন। আর এই প্রস্তাব যদি একবার পাশ হয়ে যায়, তাহলে পুরো সরকারের পতন ঘটতে পারে। মানে বোঝাই যাচ্ছে, এটা সত্যিই এক অভাবনীয় পাওয়ার। 3 নম্বর পয়েন্টে আমরা দেখব আরেকটা বিশাল দিক, রাজ্যের অর্থ পরিচালনা বা আর্থিক ক্ষমতা। আইনি ক্ষমতা তো দেখলাম, এবার চলুন রাজ্যের বাজেটের উপর জনপ্রতিনিধিদের বিপুল আর্থিক ক্ষমতার দিকটা একটু খতিয়ে দেখি। আমাদের মনে প্রায় প্রশ্ন জাগে না যে আমরা এত ট্যাক্স দিই, সেই বিশাল পরিমাণ টাকা কোথায় যায়, কে তার হিসাব রাখে? আসলে রাজ্যের প্রতিটি পয়সা যা সরকার খরচ করতে চায় তা এই বিধানসভার সদস্যদের দ্বারা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা হতে হয় এবং মানি বিল বা অর্থবিলের মাধ্যমে পাস হতে হয়। সোজা কথায় বলতে গেলে করদাতাদের কষ্টের টাকার চূড়ান্ত রক্ষক এবং নিয়ন্ত্রক হলেন এই নির্বাচিত প্রতিনিধিরাই। একবার শুধু অঙ্কের পরিমাণটা ভাবা যাক। গোটা রাজ্যের বাজেটের উপর নিয়ন্ত্রণের পাশাপাশি বিইউপি বা এলএডি ফান্ডের মতো বিশেষ স্কিমের মাধ্যমে প্রত্যেক এমএলএর হাতে নিজস্ব এলাকার উন্নয়নের জন্য সরাসরি বিপুল অঙ্কের একটা ফান্ড থাকে। প্রতি বছর এই অঙ্কটা প্রায় 60 লক্ষ থেকে শুরু করে কয়েক কোটি টাকা পর্যন্ত হতে পারে। এই নির্দিষ্ট অর্থ কিভাবে এবং ঠিক কোথায় স্থানীয় স্তরে ব্যবহার করা হবে তার 100% নিয়ন্ত্রণ থাকে সরাসরি তাদেরই হাতে। এবার আমরা চলে যাচ্ছি 4 নম্বর পয়েন্টে, অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচনী ক্ষমতা। এই বিষয়টা অনেকের কাছেই বেশ সারপ্রাইজিং লাগতে পারে, কারণ এখানে আমরা দেখব কিভাবে একজন রাজ্য স্তরের প্রতিনিধি রীতিমতো জাতীয় স্তরে ক্ষমতার অধিকারী হয়ে ওঠেন। দেখুন, সাধারণ নাগরিক হিসেবে ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে সরাসরি ভোট দেওয়ার কোনো অধিকার কিন্তু আমাদের নেই, কিন্তু আমাদের নির্বাচিত বিধায়করা সেই রাষ্ট্রপতি নির্বাচনের সরাসরি ভোট দেন। শুধু তাই নয়, তারা ভারতের সংসদের উচ্চকক্ষ অর্থাৎ রাজ্যসভা সদস্যদেরও নির্বাচিত করেন। সুতরাং একজন রাজ্য স্তরের প্রতিনিধি কিভাবে সরাসরি দেশের জাতীয় রাজনীতি আর সিদ্ধান্তে প্রভাব ফেলেন, এটা তার একটা দারুণ প্রমাণ। আর সবশেষে 5 নম্বর পয়েন্ট, এলাকার অভিভাবক।
এতক্ষণ আমরা যে গভীর এবং ব্যাপক ক্ষমতাগুলো নিয়ে কথা বললাম, তারপর এবার আমরা আবার সেই পরিচিত জায়গায় ফিরে আসছি। একজন বিধায়কের অন্যতম প্রধান নৈতিক দায়িত্ব হল সাধারণ মানুষের অভাব, অভিযোগ আর দাবি দেওয়াকে সরকারের একেবারে সর্বোচ্চ স্তর পর্যন্ত পৌঁছে দেওয়া। প্র্যাকটিক্যাল দিক থেকে দেখলে দৈনন্দিন জীবনে একজন সাধারণ মানুষের বিভিন্ন সরকারি প্রকল্প, কাস্ট সার্টিফিকেট বা ডোমিসাইল সার্টিফিকেটের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ কাগজপত্রের জন্য জনপ্রতিনিধির একটা সই বা সুপারিশ ভীষণ জরুরি। এই কাজগুলোর মাধ্যমেই কিন্তু তারা আমাদের সবচেয়ে কাছাকাছি থাকেন এবং একজন অভিভাবক হিসেবে কাজ করেন। তাহলে এতক্ষণের পুরো আলোচনা থেকে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা উঠে আসছে তা হল বিধায়ক হলেন স্থানীয় এলাকা এবং রাজ্য সরকারের মধ্যে প্রধান সেতু। আমাদের প্রতিদিনের ছোটখাটো সংগ্রাম আর দরকারগুলো কিভাবে সোজা রাজ্যের ক্ষমতার সর্বোচ্চ করিডোরে গিয়ে পৌঁছায়, এই সেতুটাই কিন্তু তার সবচেয়ে বড় প্রমাণ। আর এই পুরো বিষয়টা আজকের এই বিশ্লেষণের শেষে আমাদের সবার জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখে যায়। আমরা যখন ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করি, তখন আমরা কি কেবল এমন কাউকে নির্বাচন করছি যিনি পাড়ার একটা ভাঙা রাস্তা মেরামত করবেন বা ড্রেন পরিষ্কার করবেন, নাকি আমরা আসলে রাজ্য আইন ও জাতীয় গণতন্ত্রের একজন অত্যন্ত শক্তিশালী স্থপতিকে নির্বাচন করছি? বিষয়টা সত্যিই গভীরভাবে ভাববার মতো, তাই না? আশা করি আজকের এই আলোচনা থেকে জনপ্রতিনিধিদের আসল ভূমিকা সম্পর্কে আমাদের ধারণাটা আরও একটু পরিষ্কার হলো। আজ তাহলে এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি এরকম আরও একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে আমরা আবার ফিরে আসব।